এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক লিলু দাস দাদাকে। দাদা জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। আপনি 9:30 পর্যন্ত বলুন। আচ্ছা আচ্ছা, এখন কি ইষ্ট প্রসঙ্গ শুরু হয়ে যাবে নাকি? হ্যাঁ দাদা, শুরু করুন দাদা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওম দয়ালের শ্রীচরণে প্রণাম, এবং আজকের এই নাম ধ্যান যজ্ঞে উপস্থিত ভক্তপ্রাণ দাদা এবং মায়েদেরকে আমি আমার আনন্দ জয়গুরু যথাস্থানে প্রণাম নিবেদন করছি। আমার অতি শ্রদ্ধার শর্মিষ্ঠা মা আমাকে এখানে আজকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য সুযোগ দিয়েছেন। আমি সত্যি নিজেকে নিজে বড় কৃতার্থ মনে করছি। ইষ্ট প্রসঙ্গ একটা ভাগবতী প্রসঙ্গ, যে প্রসঙ্গে মানুষের মন ঊর্ধ্বমুখী হয়, আনন্দমুখী হয়। এর জন্য তো এই ইষ্ট প্রসঙ্গ সব সময় পারিবারিক জীবনেই হোক বা সামাজিক জীবনেই হোক ইষ্টের কথা পরিবেশন করা দরকার। তো সেদিন এক জায়গায় আমি ইষ্ট প্রসঙ্গ করেছিলাম সাতক্ষীরাতে। তো শর্মিষ্ঠা মা বলছিলেন যে আপনার ব্যক্তিগত জীবনের আচার্য শ্রী শ্রী দাদার সঙ্গ সান্নিধ্য পেয়ে যে অভিজ্ঞতাগুলো আপনার হয়েছে, সেই কথাগুলাই আপনি আহ যদি ইষ্ট প্রসঙ্গে বলেন তো ভালো হয়। তো দাদাকে তো দীর্ঘদিন পেয়েছি, তো সেই দাদার সঙ্গ সান্নিধ্য পেয়ে যতটুকু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, সেই সব কথাই আজকে ইষ্ট প্রসঙ্গে আমি একটু তুলে ধরার চেষ্টা করব। আমরা তো আসামের মানুষ, আর পূজ্যপাদ শ্রী শ্রী দাদা দীর্ঘদিন এই আসামে তিনি ছিলেন। এই গুয়াহাটি মন্দির, যেখানে বর্তমান আমাদের গুয়াহাটি ভাঙ্গাগড়ের মন্দির, সে জায়গায় 7 ফুট গভীর জল ছিল। তো রবীন্দা আসামের মানে আহ, খুব খুব একজন ভক্তপ্রাণ মানুষ রবীন রায়দা, তিনি সেই ঠাকুরের বুকের পশম নিয়ে আসছিলেন, ঠাকুরকে অনুরোধ জানিয়েছিলেন যে ঠাকুর, আপনি যদি আমার আসামে যান তাহলে আমরা ধন্য হব। তো ঠাকুর বলছিলেন, আমার তো এখন বয়স হয়েছে, আমি তো যেতে পারবো না, তবে যা রবিন, এই আমার এই বুকের পশম নিয়ে যা, এই এই বুকের পশম নিয়ে যা, এতেই আমার যাওয়া হবে। আর ওই গুয়াহাটি, সেখানে গিয়ে ওই মন্দির স্থাপন করবে। সৎসঙ্গের ইতিহাসের এই প্রথম মন্দিরই হচ্ছে গুয়াহাটি মন্দির। আর তখন তো শ্রী শ্রী দাদা সদ্য বিবাহিত, মাকে নিয়ে তিনি আসামে বহুদিন অবস্থান করেছিলেন। নিজে সেই ট্রাক চালিয়ে সেই 7 ফুট গভীর জল, সেই যে যেখানে আমাদের গুয়াহাটি মন্দির, ভাঙ্গাগড়ে যে মন্দির, সেখানে তিনি নিজে ট্রাক চালিয়ে মাটি ভরাট করেছেন। অনেক কষ্ট করেছেন, হাত টাত লাল হয়ে যেত। তো সেই দিনের কিছু পুরোনো স্মৃতির কথা মনের মধ্যে উকি মারছে। তো 1984-এর একটা ঘটনার কথা, যেসব ঘটনা ওই দাদার সঙ্গ সান্নিধ্যে বা দাদার আহ ওই ওই তদানীন্তন কালের কিছু ঘটনার কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরার একটা চেষ্টা করছি। 1984 আমাদের আসামের দুর্গেশ্বর গোস্বামীদা, তিনি গুয়াহাটিরই লোক, খুব ভক্তপ্রাণ মানুষ, খুব মিষ্টি মানুষ। তার সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে, তারকে আমি ব্যক্তিগতভাবে চিনিও। এত সুন্দর
তিনি ঠাকুরের কথাও বলেন। আর খুব মধ্যে তিনি যখন প্রসঙ্গ করেন এই মধ্যে হ্যাঁ, এই দু একটি গান, এই গানের মধ্য দিয়েও তিনি হ্যাঁ ইষ্ট প্রসঙ্গ করেন। আমাদের এখানেও তিনি এসেছিলেন কয়েকবার, তাকে আমরা ইনভাইট করে এনেছিলাম উৎসবে। তো সেই দুর্গেশ্বর গোস্বামী দাদার খুব নিকটের মানুষ, একেবারে খাস নিকটের মানুষ, একেবারে নিকটের মানুষ। তো 1984-এ তিনি কলকাতায় গিয়েছেন শ্রী শ্রী বরদার দর্শন করার উদ্দেশ্যে। তো ঠাকুরকাছি ঠাকুর বাড়িতে শ্রী শ্রী বরদা অবস্থান করছেন, কিন্তু তার চোখের অপারেশন হয়েছে। ডাক্তাররা দর্শন প্রণাম নিষেধ করেছে, কাউকে দর্শন প্রণামের জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। ঠিক এমন একটা অবস্থায় দুর্গেশ্বর গোস্বামীদা ঠাকুর বাড়িতে, কলকাতা ঠাকুর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। তো গিয়ে সেই দাদাকে প্রণাম, ঠাকুর বর্মা এবং শ্রী বরদার প্রণাম করে তিনি যখন দাদাকে প্রণাম করতে গেলেন, দাদা বলছেন, ও দুর্গেশ্বর দা, আপনি তো আসছেন, খুব ভালো হয়েছে, কিন্তু বাবার দর্শন প্রণাম তো হবে না, বাবার দর্শন প্রণাম তো হবে না। বাবার দর্শন প্রণাম তো হবে না, ডাক্তাররা বারণ করেছে দর্শন প্রণামের জন্য। তো তিনি বলছেন, তাতে কি হয়েছে, আপনি তো আছেন, আপনার সাথে গল্পগুজব করব, তারপরে আনন্দ, আপনার দর্শন প্রণাম হলো, এটাও তো আমার সাংঘাতিক বড় একটা প্রাপ্তি। তো ঠিক ওই সময়টায় সন্ধ্যা প্রায় উত্তীর্ণ হয়ে গেছে, প্রার্থনার শেষের সময়, প্রার্থনা শেষ হয়েছে জাস্ট। দাদা বলছেন, চলেন দুর্গেশ্বর দা, একটু চা খাওয়া যাক। তো চা খাচ্ছেন, এটা সেটা কথা হচ্ছে, হঠাৎ করে দাদা ওই দুর্গেশ্বর গোস্বামীদাকে বলছেন, ও দুর্গেশ্বর দা, আপনাদের গুয়াহাটির মিলনপুরে না মনমোহনদার বাড়িতে আরে তামাম সৎসঙ্গ হচ্ছে তো, আর এত কীর্তন হচ্ছে না, একদম জমজমাট কীর্তন হচ্ছে। আর সেখানে আমাদের গিরিন তামলিদা, আসামের এই ভক্ত, এবং দুর্গানাথ মহন্তদা, তিনি খুব ভালো বক্তা। এখানকার আসামের যত গুরু ভাইরা এক বাক্যে দুর্গানাথ মহন্ত তাকে ভালো করে চিনে, আর তিনি খুব সুন্দর প্রসঙ্গ করতে পারেন। তো সেখানে কি হলো, এখানে অডিও একটা খোলা আছে দাদা। কি হলো ঘটনাটা, তো সৎসঙ্গ তো এই কথাগুলা কিন্তু টেলিকাস্টের মতন, প্রত্যক্ষ সেই ধারা বিবরণীর মতন দাদা সেই সৎসঙ্গের ব্যাপারটা নিয়ে কথা বলছিলেন। আর দুর্গানাথ মহন্তদা মাত্র 5 মিনিট আলোচনা করতে সময় পেলেন। প্রথমেই গিরিন তামুলিদা 55 মিনিট ইষ্ট প্রসঙ্গ করছেন। আজকালকের মতন তখন তো আর সেই টাইম লিঙ্কস ছিল না, টাইম ফ্যাক্টর ছিল না। তো 55 মিনিট করছেন, আর দুর্গানাথ মহন্তদা মাত্র 5 মিনিট তিনি ইষ্ট প্রসঙ্গ করাতে তিনি একটু ক্ষুব্ধ হলেন মনে মনে। তো এই ঘটনাটা দাদা দুর্গেশ্বর দাকে সেই কলকাতার ঠাকুর বাড়িতে বসে চা খেতে 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 সেই ধারা বিবরণীর মতন কথাগুলো বলছিলেন। তো দুর্গেশ্বর দা এইসব কথা শোনার পর কোথায় ঠাকুর বাড়ি, সেই কলকাতার কাকুর কাছি, আর এদিকে মিলনপুর, গুয়াহাটি মিলনপুর, এই কয়েকশো কিলোমিটার দূর। তো দুর্গেশ্বর দা দাদাকে এবার বিনীতভাবে একটা কথা জানার জন্য প্রশ্ন করলেন,
যে আগে আমার একটা কৌতূহল জাগছে, একটা জিনিস জানবার জন্য আকুপাকু করছে মনটা, যদি অনুমতি দেন। বলে হ্যাঁ হ্যাঁ, বলেন। বলে বর্তমান আপনি এই কাকুরকাচিতে আছেন, আর এখান থেকে গুয়াহাটি মিলনপুর মনমোহনদার বাড়ি তো অনেক দূর। এখান থেকে আপনি সব কিছু হুবহু বলে দিতে পারলেন, এটা কি করিয়া সম্ভব হলো? এই কথাটাই আমি ভেবে কুল পাই না। তখন দাদা হেসে বলছেন, শুনেন দুর্গেশ্বর দা, আমাদের বংশের একটা পরম্পরা রয়েছে। আমাদের সম্মুখে যেই আসে তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ আমাদের চোখের সামনে এটা একেবারে ভেসে উঠে। এই কথাটা দাদা বললেন। তো এটা 1984 এর সেই সেই ঘটনাটা দাদা দুর্গেশ্বর দারকে বললেন। ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর দেহ রক্ষা করেছেন আমরা প্রত্যেকেই জানি 1969 এর 26শে জানুয়ারি তারিখ, ভোর 4:55। তো ঠাকুর যখন তার এই নশ্বর দেহ ত্যাগ করে অমৃত লোকে যখন গমন করলেন, তখন যে কি রকমের একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সৎসঙ্গের, এই গোটা সৎসঙ্গ রাজ্যের মধ্যে, সৎসঙ্গীদের মধ্যে কিছু বিভেদকামী, বিচ্ছিন্নবাদী, সৎসঙ্গের বিরোধী কিছু কিছু মানুষ সাংঘাতিকভাবে সৎসঙ্গের বিরুদ্ধে মানে কুৎসা রটানো শুরু করে দিয়েছিল। আমরা পূর্ণা যারা কর্মীরা আছেন তারা জানেন। তো এমন ভাবে মানে বিরোধিতা শুরু হয়েছে, শ্রী শ্রী বরদা তখন সেই কঠোর হস্তে সেই হালটাকে ধরেছেন। এদিকে সৎসঙ্গী গুরু ভাইদের মধ্যে একটা প্রকাশ্য একটা বিরোধিতা চলছে। এদিকে মা শ্রী শ্রী মা, বড় মা তিনিও অসুস্থ। এখন সৎসঙ্গের একটা খুব ক্রিটিক্যাল সময় চলছে। আর এই অবস্থায় এই অবস্থায় এই যে বিরোধিতা, যেটা সাংঘাতিক রকমের বিরোধিতা, এই বিরোধিতাটা ত্রিপুরা রাজ্যে খুব খুব বেশি করে এটা মনে মাথা তোলা দিয়েছে। তো কি করা হলো, এই বিরোধিতাটাকে এই বিরোধিতাটাকে নিরসন করার জন্য সেই দেওঘর থেকে 4 জন লোককে পাঠানো হলো। চুনিলাল রায়চৌধুরী, জ্ঞানন্দ বিকাশ গোস্বামী তদানীন্তন কালের তিনি সম্পাদক ছিলেন, দুলাল মজুমদার দা, আর শৈলেন্দ্র কুমার ভট্টাচার্য। এই তদানীন্তন কালের তারা এই মানে সৎসঙ্গের কর্ণধার ব্যক্তি বললেও হয়তো বেশি বলা হবে না। তো এই 4 জনকে এই ত্রিপুরা রাজ্যের এই যে বিরোধিতাটাকে মিটাবার জন্য 4 জনকে সেই সেন্টার থেকে পাঠানো হলো। তারা 4 জন আসলেন, গৌহাটি মন্দিরে এসে অবস্থান করছেন। রবীন্দা, আসামের প্রিয় ভক্ত রবীন্দা, সবাই চিনেন, ঠাকুরের প্রিয় ভক্ত রবীন্দা। পুজোবার দাদা তখন ইয়ং, একেবারে গুয়াহাটি মন্দিরেই তিনি অবস্থান করছেন। তো তারা সবাই এই গুয়াহাটি মন্দির থেকে তারা ত্রিপুরায় গিয়েছেন, এই 4 জন লোক গিয়ে সেখানে এই বিসম্বাদীদের সাথে বসছেন, কথাবার্তা হয়েছে, কিন্তু আমাদের একটা সুরাহা হচ্ছে না। হ্যাঁ, এই যারা বিরোধী, যারা নাকি বিসম্বাদী যে দলটা ছিল, তারা
ঠাকুরের নামে ভীষণ রকমের কুৎসা রটনা করে চলছে, বোরদার নামেও এমনকি বিভিন্ন ধরনের কটূক্তি করছে। তো তারা যখন ফিরে আসলেন, গুয়াহাটি মন্দিরেই যখন অবস্থান করছেন, এখন যে গুয়াহাটির অবস্থা, এখন যে গুয়াহাটি মন্দিরের যে যে মানে অবয়ব, তখন তো এরকম ছিল না। হ্যাঁ, একটা চালাঘর ছিল। আর সেই রবীন্দ্রার একটা, এখনো রবীন্দ্রার একটা রুম আছে গুয়াহাটি মন্দিরে। সেইখানে একটা ছোট্ট একটা ঘর ছিল, সেখানে বসে রবীন্দ্রা, দাদা আর ওই চারজন, জ্ঞানন্দ বিকাশ গোস্বামী, চুনিলাল রায়চৌধুরী, দুলাল মজুমদার দা, হ্যাঁ, আর শৈলেন্দ্র কুমার ভট্টাচার্য, তারা এই চারজন আর দুইজন, ছয়জন মিলে তারা সেখানে বসে এই বিসংবাদকে কেন্দ্র করেই কিন্তু আলোচনা হচ্ছে সেখানে। সেই আলোচনার মধ্যে পুজোবার দাদাও সেই আলোচনায়, তিনিও সেখানে উপস্থিত আছেন, রবীন্দ্রও আছেন। এই এই ঠাকুর বিরোধী কথা শুনতে শুনতে পুজোবার দাদার যে মানে ক্রোধ, তারা যারা যারা ছিলেন তারা বলছেন সেদিন যে দাদার যে ক্রোধ, কিরকমের যে ক্রোধিত হয়েছেন, সেটা না দেখলে কেউ বুঝতে পারবে না। তো এই আনন্দবাজারের জন্য একটা একটা ছোট্ট একচালা ঘর ছিল, বাঁশের তরজা দিয়ে, তরজার বেড়া ছিল সেটা। বর্তমান যে আমাদের অমরধাম, সেই গেস্ট হাউস, সেই গেস্ট হাউসের ওই পূর্ব দিকেই একটা ছোট্ট একটা ঘর ছিল, সেখানে আনন্দবাজার রান্না করা হতো। প্রিয়দা, আমাদের গুয়াহাটি মন্দিরের পূজারী, এবং টঙ্কেশ্বর চুতিয়াদা, তারা এই এই পাকঘরে বসে আনন্দবাজারের প্রস্তুতি নিচ্ছিলেন। আর কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টিতে সেই চালাঘরটা, সেই তরজার বেড়াটা একেবারে সম্পূর্ণ রূপে ভিজে গেছে। আর এদিকে এই উনারা এই বিসংবাদকে কেন্দ্র করে কথাগুলা হ্যাঁ চর্চা হচ্ছে। পুজোবার দাদা কি করলেন, এক সময় সেই আনন্দবাজারের যে ঘরটার যে ইয়েটা, মানে বেড়াটা ছিল, তরজার বেড়াটা ছিল, এক সাইডের তরজার বেড়াটার দিকে তিনি, এটা কিছুক্ষণ আগে যেটা বৃষ্টি একেবারে সম্পূর্ণরূপে ভিজে গেছে, পুজোবার দাদা সেই বেড়াটার দিকে ক্রোধিত হয়ে, এমন ক্রোধিত হয়ে তার দিকে তাকালেন, এই ভিজে বেড়াটা জ্বলে পুড়ে একেবারে ছারখার হয়ে গেল। একদম, যেটা নাকি বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করলে তার কোনো হদিসই পাওয়া যাবে না, ভিজে গেছে। অথচ টঙ্কেশ্বরদা এবং আমাদের প্রিয়দা, তারা এই দেখছে কোথাও কোনো ওই তখন তো খড়ি দিয়ে রান্না টান্না করা হতো, কাঠ দিয়ে রান্না টান্না করা হতো। ওনারা কি ভাবছেন যে আচ্ছা কোনো প্রকারে কোনো আহ আঙ্গার টাঙ্গার, জ্বলন্ত অঙ্গার রাখা আছে কিনা দেখি, কিচ্ছু নাই। কিন্তু সেই ঘরটা ভিজে, সেই বেড়াটা সম্পূর্ণরূপে, যে বেড়াটা সম্পূর্ণ ভিজে গেছে, সেটা জ্বলে ছারখার হয়ে গেল। তো এই যে দাদার যে ক্রোধাগ্নি, পূজ্যপাদ দাদা যে সেই বেড়াটার দিকে তাকালেন, তাকানোর সাথে সাথে সেই বেড়াটা কিন্তু জ্বলে ছারখার হয়ে গেল, ভস্ম হয়ে গেল। তিনি এটাই দেখিয়ে দিলেন যে আগেকার যুগে মুনি ঋষিরা সেই মুখ দিয়ে আগুন বার করতে পারতেন, আর পূজ্যপাদ দাদা, শ্রী শ্রী দাদা চোখের দৃষ্টি দিয়ে তিনি আগুন আগুন বের করে সেটাকে ভস্ম করে দিলেন। এই এই যে
তার যে লীলা, তার যে ক্রোধাগ্নি, তার যে শক্তি, এটা অপরসীম। এটা বিজ্ঞানের কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না। দাদা গুয়াহাটি মন্দিরে বহুদিন অবস্থান করেছেন। তো একদিন নারেঙ্গি রুট ধরে তিনি, একটা জিপ গাড়ি ছিল, সেই জিপ গাড়ি ধরে নারাঙ্গীর রুট দিয়ে তিনি, নারাঙ্গি রুট দিয়ে তিনি আসছিলেন। তো হঠাৎ সেই জিপ গাড়িটার মধ্যে কামিনী ডেকাদা আরো অন্যান্য ভক্তরা, কামিনী ডেকাদা তো খুব প্রিয় মানুষ, শ্রী শ্রী দাদার খুব নিকটের মানুষ। হ্যাঁ, শিলং যখন কামিনী ডেকাদার ছিলেন, দাদা সেখানে তার কোয়ার্টারে থাকতেন, জুয়াইতেও আসিলেন। যাক, সেগুলা দীর্ঘ কাহিনী, সেগুলা বলছি না। তো দাদা কি করছেন, ওই গাড়ি চালিয়ে আসছেন, এসে হঠাৎ করে গাড়িতে ব্রেক মেরে, হ্যাঁ, এই পথচারী একজন যাচ্ছিলেন, সেই পথচারীকে ডেকে বললেন, এই যে আপনাকেই বলছি, এদিকে আসুন। তো তিনি আসলেন। আসার পর দাদা বলছেন, শুনেন, কালকে লোক পাঠাবো, আপনি সস্ত্রীক দীক্ষা নিয়ে নেবেন। এই পথচারীটা দাদার সাথে কোনোদিন দেখাও নাই, দাদাকে দেখেও নাই। আর তিনি কি করলেন, ধ্রুব যোশীদাকে গুয়াহাটি মন্দিরে গিয়ে, ধ্রুব চক্রবর্তী বোধহয় না, ধ্রুব চক্রবর্তী দাকে গিয়ে বললেন, হ্যাঁ, উদাল বাক্রা, জায়গাটার নাম হচ্ছে, গুয়াহাটির একটা জায়গার নাম আছে উদাল বাক্রা। বলছেন, আপনি কালকে ওই উদাল বাক্রা যাবেন, ওই দিবাকর নন্দী, ওই লোকটার নাম হচ্ছে দিবাকর নন্দী, ওরা দীক্ষা নেবে, আপনি দীক্ষা দিয়ে আসবেন। তো উদাল বাক্রা, দিবাকর নন্দী, এই ধ্রুব চক্রবর্তী দা, তিনি তো এটা মানে নামও জানেন না, দেখেনও নি, কিন্তু দাদা তাকে ঠিকানা দিয়ে বললেন যে আপনি যাবেন। তারপর যাই হোক, সেই ঠিকানা মতে চক্রবর্তীদা গেলেন, গিয়ে দেখলেন ঠিকই তিনি দীক্ষার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে আছেন। দীক্ষা হলো। দীক্ষা হওয়ার পর সেই নন্দীবাবু যে কথাটা বলল, সেটা আরো মানে আশ্চর্যজনক। তিনি বলছেন, আমি দীক্ষার জন্য, দীক্ষা কোথায় নেব এই নিয়ে আমার মনের মধ্যে একটা তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছিল। আমি খুঁজছিলাম গুরু কোথায় পাবো, গুরু কোথায় পাবো। আর মনে মনে এই সৎসঙ্গের প্রতি আমার একটা দারুণ একটা শ্রদ্ধার ভাব পোষণ করে রেখেছিলাম। এবং একথাটাও মনে মনে আমি ভেবেছিলাম, যদি আহ, দাদা দাদা যদি আমাকে দীক্ষা দেন, তাহলে আমি দীক্ষা নেব। তো এই যে তিনি যে মনে মনে ভেবেছেন যে দাদার নিকট হইতে দীক্ষা নিবেন, তার মানে দাদার আশীর্বাদে দীক্ষা দেওয়া মানে দাদাই দীক্ষা দেওয়া। তো এই যে তিনি মনে মনে এটা ভেবে ভেবে রেখেছিলেন যে আমি দাদার কাছ থেকে দীক্ষা নেব। তো দাদা এইভাবেই মানুষের, প্রত্যেকটা মানুষের অন্তরে তিনি কি বিরাজ করছে তা দেখতে পান। আর সময় বোধহয় 2-3 মিনিট আছে। একটা ঘটনা, সেই ঘটনাটা বলতে হয়তো অনেক সময় লাগবে, তবু আমি বলুন খুব দাদা, বলুন শর্টেই বলুন, বলছি। বলুন দাদা, বলুন। আহ, আমি শর্টেই বলছি। 1967, ইয়ারটা হচ্ছে 1967। হরিমোহন দেদা, ডাক্তার হরিমোহন দেদা, তিনি ঠাকুরের আশীর্বাদে এমবিবিএস পাশ করছেন ডিব্রুগড় মেডিকেল কলেজ থেকে। তো তিনি ঠাকুরকে প্রণাম করে বলছেন, আগে আপনার আশীর্বাদে আমি এমবিবিএস পাশ করলাম। ঠাকুর বললেন লোকসেবা করবি, মানুষের রোগীর কাছ থেকে ফিজ নিবি না,
লোকসেবা করবি, পেশেন্টকে দরদির মতন তাদেরকে একেবারে অতি দরদি হয়ে তাদেরকে দেখবি। এই কথাটা যখন ঠাকুর বললেন, তিনি শ্রী বোরদার নিকটে গেলেন, প্রণাম করে বলছেন, আগে আপনার আশীর্বাদে আমি এমবিবিএস পাশ করেছি। শ্রী বোরদা বললেন, খুব ভালো, এই লোকসেবা করবি। শ্রী ঠাকুর যেটা বললেন সেটাই রিপিট করলেন, এবং এডিশন বললেন যে পেটেন্ট ওষুধগুলো পাবি তুই, ওই যে রিপ্রেজেন্টেটিভ গুলা অনেক সময় পেটেন্ট ওষুধ দেয় না, এগুলা কিন্তু ওই গরিব দুঃখীদের মধ্যে এগুলা বিলিয়ে দিবি, শ্রী বোরদা বললেন। আর পূজ্যপাদ দাদা তো সমসাময়িক, তো হরিমোহন দেদার খুব প্রিয় মানুষ। আহ, তো হরিমোহন দিয়ে যখন দাদাকে বলছেন, আগে আপনার আশীর্বাদে আমি তো এমবিবিএস পাশ করলাম, তখন দাদা বললেন, যাক ডাক্তার, তুমি 6 বছর সাধনা করে মানুষ মারার লাইসেন্স পেয়েছো। তো হতাশা ব্যঞ্জক কথা বললেন দাদা, মানুষ মারার লাইসেন্স। হরিমোহনদার মনের মধ্যে সত্যি একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো, বলে ঠাকুর আমাকে আশীর্বাদ দিলেন, বড়দাও আশীর্বাদ দিলেন, আর দাদা আমাকে নাকি বললেন কি মানুষ মারার লাইসেন্স পেয়েছেন। তো প্রথম ডাক্তারি জীবনের তিনি যখন প্র্যাকটিস শুরু করলেন, রাধা মাধব কৃতি উচ্চল রাধা মাধব ফার্মাসি ভাঙ্গাগড়ের, ওই রাধা মাধব বলে একজন গুরুভাই একটা ফার্মাসি ছিল, সেই ফার্মাসিতেই তিনি বসতেন আর সেখানেই রোগীপত্র দেখতেন। তো একদিন ওইটা নরকাসুর পাহাড়, মানে ভাঙ্গাগড়টা, যারা গুয়াহাটিতে গেছেন, ওই ভাঙ্গাগড়টা নরকাসুর পাহাড়ের নিচে, হ্যাঁ, ওই নরকাসুর পাহাড়টা উপরে। তো একদিন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, আর সেই সময়ে এক ব্রাহ্মণ এক ব্রাহ্মণ লোক, হ্যাঁ, সে ডাক্তারের খুঁজে এই ফার্মাসিতে আসছে, রাধা মাধব প্রীতি উচ্চল ফার্মাসিতে আসছে। এসে বলছে, এখানে তো একজন ডাক্তার বসেন, ওনাকে আমি নিয়ে যেতে চাই, আমার ছেলেটা না একেবারে সাংঘাতিক অসুস্থ, নিউমোনিয়ায় কিন্তু কষ্ট পাচ্ছে। তখন একটু চিপ চিপ করে টপ টপ করে একটু বৃষ্টি পড়ছে, আষাঢ় মাসের দিন ছিল। তো এখন এই এই যে নরকাসুর পাহাড়ে উঠাটা একদম পিচ্ছল রাস্তা, হ্যাঁ, তাও মানে পাকা রাস্তা না, মাটিয়া রাস্তা, এই রাস্তা পুরা পিচ্ছল হয়ে গেছে। তখন রোগী রোগীর বাবা যখন আসছে নিয়ে যাওয়ার জন্য, তো না গিয়ে তো পারেন না। যাই হোক, এই কোনো মতে কষ্ট মষ্ট করে পাহাড়ের উপরে তারা গিয়ে উঠলেন, উঠে বাচ্চাটাকে তিনি দেখলেন। ডাক্তারি ডাক্তারি পরীক্ষায় তিনি যা দেখলেন, দেখে ওষুধপত্র প্রেসক্রিপশন দিয়ে তিনি সেখান থেকে চলে আসলেন। মন্দিরে গিয়ে যখন তিনি ঢুকবেন, তখন দেখছেন শ্রী শ্রী দাদা মন্দিরের বারান্দায় পায়চারি করছেন। আর দাদা তাকে বললেন, হরিমোহন তাকে বললেন, ও ডাক্তার, এইমাত্র যে বাচ্চাটাকে তুমি দেখে আসলে, তুমি আবার যাও, ওটাকে ইমিডিয়েট এই মুহূর্তে তুমি তাকে হসপিটালাইজ করো। তো তখন তো রাত্র অধিক হয়ে গেছে, উপায় নাই, দাদার আশীর্বাদ, দাদার বাক্য, তিনি আবার কি করলেন, সেই সেই প্রতিকূলতাকে অতিক্রম করে রাধা মাধব দাকে নিয়ে আবার সেই ব্রাহ্মণের বাড়িতে গিয়ে, সেই বাচ্চাটার বাড়িতে গিয়ে উপস্থিত। তখন তারা কি করছে, ঘুমানোর উদ্যোগ নিচ্ছে, মশারি টশারি টাঙ্গানোর ব্যবস্থা করছে। তখন হরিমোহন দা গিয়ে দরজার মধ্যে মানে ঠুক্কর দিয়েছেন, নক করছেন। তো বলছে, কে? বলে, আমি ডাক্তার হরিমোহন। বলে, ডাক্তারবাবু আপনি আসলেন? বলে, আপনি দরজাটা খুলেন না। দরজা খুলে বলে, কি হলো? বলে, না, ব্যাপারটা হচ্ছে, আপনার ছেলেটাকে তো দেখে গেলাম, কিন্তু তখন ভালোটাকে দেখা হয়নি, এখন আরেকবার দেখবো।
তখন এরা গরিব মানুষ, অত পয়সা কড়িও নাই তাদের সাথে। তো দেখে বললেন যে, "আপনার ছেলেটার ডাবল নিউমোনিয়া হয়েছে। হ্যাঁ? এর অবস্থা ভীষণ সংকটজনক অবস্থা। তো এখনই এই ছেলেটাকে হাসপাতালাইজ করতে হয়।" কই, "ডাক্তারবাবু, আমরা গরিব মানুষ, আমাদের হাতে পয়সা নেই। এখন আমরা এখন কি করিয়ে তাকে নিয়ে যাই হাসপাতালাইজ করতে হলে তো?" বলে, "চলেন।" তখন ওই ব্রাহ্মণ রুগী দেখার ৳১০ ফিস দিয়েছিল, ভিজিট। আর উনার পকেটে আছিল ৳৫০। ওই ৳৬০ দিয়ে তিনি ছেলেটাকে এনে মানে হাসপাতালাইজ হাসপাতালে ভর্তি করে দিলেন। হাসপাতালে যখন ভর্তি করে দিলেন, দিয়ে চিকিৎসা ব্যবস্থা সব সব ঠিকঠাক করে দিয়ে যখন মন্দিরে গিয়া প্রবেশ করলেন, তখনও দাদা কিন্তু এই অপেক্ষা করছেন হরিমোহন দার জন্য। তারপরে দাদা বলছেন, "ডাক্তার, আজকের রাত্রটা যদি কোনমতে পরমপিতায় তাকে পার করিয়ে দেয়, তাহলে কিন্তু হ্যাঁ, ভালো হয়। আর আমি চাই না যে ডাক্তারি জীবনের ১ম রুগীটাই, ১ম প্রেসক্রিপশনটাই একটা ছেলে মারা যাক তোমার হাতে। এটা আমি চাই না।" তো দাদা এই হরিমোহন দাকে যে বলছিলেন যে, "ডাক্তার, তুমি মানুষ মারার লাইসেন্স পেয়েছো।" তো এই ছেলেটা সেদিন যদি আ তিনি না পাঠাতেন, যুবক দাদা যদি তাকে না পাঠাতেন হরিমোহন দাকে, তাহলে মৃত্যুটা অবধারিত ছিল এবং কলঙ্কের ছাপটা ডাক্তার হিসাবে, হ্যাঁ, কলঙ্কের ছাপটা তার মাথায় আসতো। তো এইভাবেই পূজ্যপাদ দাদা আরো কত ঘটনা তার জীবনের এই ৮৯ বৎসরের জীবনের যেসব বিশেষ করে গুয়াহাটি অবস্থানকালে তিনি যে লীলা করেছেন, হ্যাঁ? এই লীলাগুলার কথা বলতে গেলে তো মানে শেষ হবে না। যাই হোক, আ এখন সময় প্রায় শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে। আ আমি ওই শর্মিষ্ঠা মা আমাকে বলছিলেন এই প্রসঙ্গেই কিছু কথা বলার জন্য। তাই আমি আমি আমার মতন করে আ ঠিকভাবে আমি কথাগুলা পরিবেশন করতে হয়তো পারছি না। আ যদি কোন রকমের কোন ব্যতিক্রম বা অসঙ্গতি হয়ে থাকে এটা আমার। আ এর জন্য যদি ভুল হয়ে থাকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সবাইকে আমি আমার রানুকে জয়গুরু জানিয়ে আমি আমার এই সামান্য ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করলাম। জয় গুরু শর্মিষ্ঠা মা, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আপনি আলোচনা করলেন যে তারা যে 10টা পুরুষ, তারা যে দেখতে পায়, অনেক দূর থেকে বসেও যে দেখতে পান, শিশি ঠাকুর, শিশি দাদা, শিশি পর্দার, তার কথা আমাদের শুনিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি দয়ালের রাঙারাত্রির চরণে। আমরা আজকে দুর্গানাথ গোস্বামীদার কথা শুনলাম, আরো অনেক দাদার কথা শোনালেন। আমি আশা করছি যে আপনার এই এই ঘটনাগুলো যদি আপনি কন্টিনিউ করেন, তাহলে আমরা অনেক কিছু আহ, জানতে পারবো। এই আশা, এই অনুরোধটুকু আপনাকে রাখলাম যে আপনি যদি কন্টিনিউ কিছুদিন করেন, তাহলে আমরা সমৃদ্ধ হব। জয় গুরু মানে দাদা, ভালো কন্টিনিউ তো থাকুন। পারব না। আমার তো রাত্রে যতদিন অনেকদিন সৎসঙ্গ থাকে গো মা। যেদিন যেদিন থাকে না সেদিন থাকবে না, সেদিন আপনি আমাদের সঙ্গে করবেন, তাহলে আমরা খুশি হব দাদা। আমি হ্যাঁ, হ্যাঁ। কথা বলে নেব, আমি প্রতিদিন কথা বলে নেব। জয় গুরু দাদা, ঠিক আছে, ঠিক আছে, ভালো ঠিক। থাকুন জয় গুরু, দাদা, সুস্থ থাকুন, আনন্দে জয় থাকুন, গুরু, পরম পিতাকে নিয়ে এই কাতর প্রার্থনা দয়ালে রাঙারাতুল চরণে। জয় গুরু, জয় জয় গুরু। গুরু।